রাজনীতি করতে ইচ্ছে করছিল সেই লোকটাকে দেখে, যেই লোকটা নাম নরেন্দ্র দামোদর দাস মোদিজি। যখন তুমি পাওয়ারে থাকবে বা ক্ষমতায় থাকবে, তখন যখন তুমি লোককে অত্যাচার করবে, ততটাই অত্যাচার করো যতটা নিজে নিতে পারবে। রাজনীতিতে আমরা এত বছর ধরে জানতাম তারাই আসে যাদের মুখের ভাষা খারাপ, বা তারাই আসে যারা চুরি করতে পারে, জোচ্চুরি করতে পারে। আমার প্রতিবেশী যদি অন্য দলেরও হয়, তার সঙ্গে সৌজন্যতা থাকবে, তার সঙ্গে পারিবারিক যোগাযোগ থাকবে এবং কোনো হিংসার সেখানে অবস্থান নেই এবং আগামী দিনে হিংসা থাকবে না। এটা একদম পুরো পশ্চিমবাংলায় অন্যান্য রাজ্যের মতন পরিস্থিতি হবে। একেবারে মানব সেবায় নিয়োজিত হওয়ার জন্য যে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলোই। অনেককে দেখছি তারা এখন শুভেন্দু অধিকারীকে প্রচন্ড অ্যাপ্রিসিয়েট করছে। আপনাকে দেখেও হাসছিল। তাদের প্রতি আপনার কি বক্তব্য? যেমন তার গুরু হবে, শিষ্য সেরকমই হবে। ঠিক, একমাত্র পশ্চিমবাংলা ছাড়া সারা ভারতবর্ষে কোথাও রাজনীতিতে থ্রেড কালচার নেই। মানে আমি রাজনীতিটাকে প্যাশন হিসেবে নিয়েছি, নট প্রফেশন হিসেবে। এটাকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে ছাড়তো একদম 100%। মানে पॉलिटिक्स सिर्फ बात नहीं है, जिम्मेदारी है। पढ़े लिखे लोगों की सोच कल की तैयारी है। देश को आगे ले जाना है तो सच को समझो, हक जिम्मेदारी और मेहनत के साथ ही बढ़ो। এই পডকাস্টটা শেষ পর্যন্ত দেখবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে বসে আছি বেহালায়, মানে আমি একদম প্রপার বেহালাতেই বসে আছি। আমার পাশে যিনি আছেন উনি আমাদের এখানকার শুধুমাত্র একজন বিখ্যাত মানুষ নয়, উনি এই এরিয়াতে বহু বছর ধরে রয়েছেন। এবং রাজনীতিতে আমরা এত বছর ধরে জানতাম তারাই আসে যাদের মুখের ভাষা খারাপ, বা তারাই আসে যারা চুরি করতে পারে, জোচ্চুরি করতে পারে। এসছি, আমি তো দেখে এসছি এত বছর ধরে, যে কারণে আমরা কখনো রাজনীতি করিনি, কোনো পতাকা নিয়ে হাঁটিনি। কিন্তু সেই মানুষটাই এই রাজনীতিতে পা দিয়েছে, যার মুখের ভাষা শুনলে সিরিয়াসলি কোনো ব্যাকগ্রাউন্ড আছে বলে মনে হয় না। শঙ্কর শিকদার আছেন, এবং আমাদের 2026-এ যে ইলেকশন, সেখানে এই মানুষটা এবছর শুধু মানুষের ভালোবাসা পেয়েছে সেটা নয়, একটা খুব প্রতিকূল পরিস্থিতির মধ্যে জিতেছেন। সবার আগে শুভেচ্ছা জানাই আপনাকে। ধন্যবাদ। এবং সেই সঙ্গে আমি বলি যে রাজনীতি ইজ নট মাই প্রফেশন, ইটস মাই প্যাশন। তো আমি প্যাশন থেকেই রাজনীতিতে এসেছি, এবং রাজনীতি করতে ইচ্ছে করছিল সেই লোকটাকে দেখে, যেই লোকটা নাম নরেন্দ্র দামোদর দাস মোদিজি, যিনি গত 13 বছর ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী এবং 12 বছর দেশের প্রধানমন্ত্রী। তো এরকম একজন লোককে যখন কেউ মনে করে যে এই লোকটা কে দেখে ইন্সপায়ার্ড হয়, তো সেক্ষেত্রে সেই কথাগুলোই মনে পড়ে, যে কথাগুলো শুধুমাত্র একেবারে মানব সেবায় নিয়োজিত হওয়ার জন্য যে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলোই। এবং সেইভাবেই আমি রাজনীতিটাকে প্যাশন হিসেবে নিয়েছি, নট প্রফেশন হিসেবে। আমি প্রায় এখানে বসে আছি 30 মিনিট ধরে, একের পর এক মানুষ আসছে ডিরেক্টলি এমএলএ এর কাছে এসে নিজেদের সমস্যা বলছে, কেউ কেঁদে ফেলছে, হাত জোড় করছে, এবং নিজে ব্যক্তিগতভাবে সবার নাম্বার নিয়ে সলিউশন করার চেষ্টা করছে। এর আগেও মানে যে দল হেরেছে তাদের মধ্যে 2-1 এক্সেপশনাল এরকম মানুষ ছিল। কিন্তু বিজেপির ক্ষেত্রে আমি দেখছি যে পলিসিতে বিজেপি এসছে, যে এখানে কোনো টলারেন্স থাকবে না, সেই জায়গা থেকে দেখে এই যে প্রত্যেক দিন এত মানুষকে ফেস করছেন, বিরক্ত লাগছে মাঝে মধ্যে যে কেন বাঁচলাম, মানে এই মানে মানব সেবা একটু বিরক্ত লাগছে তো, সত্যি বলুন তো? না, আমার শুধুমাত্র মাথায় একটা জিনিসই ঘোরে, সেটা হচ্ছে যে এই লোকগুলোই কিন্তু ভোট দিয়ে আমাকে জিতিয়েছে। রাইট। সুতরাং এই লোকগুলো যতই এসে তাদের যতই ভিড় হোক না কেন, এই লোকগুলো যদি আমায় ভোট না দিত তাহলে আমরা জিততে পারতাম না। ঠিক। তো আমার মাথায় ওটাই ঘোরে যে যেহেতু লোকগুলো আমাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে, তাই তাদের হয়ে তাদের কাজ করা আমাদের দায়িত্ব, এবং আমি সেই কাজটাই করছি। সুতরাং সেখানে বিরক্তি বা রেগে যাওয়া এসবের কোনো বিষয় নেই। আমি অনেক সময় অনেকের সঙ্গে বসে গল্পও করি, আড্ডাও মারি। তো এটা একটা পার্ট আমি মনে করি। সুতরাং রাজনীতিতে এটা চলবে, ভিড় থাকবে, তার মধ্যে সবাইকে সামলাতে হবে, সবার সঙ্গে কথা বলতে হবে, এটাই স্বাভাবিক। যেটা আমার মনে হয় যে এটা করা উচিত, সেটাই আমি করি। এবং কর্পোরেশন ইলেকশনের উপর আপনাদের প্রেসার প্রচুর আছে। কর্পোরেশন তো আমাদের মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে নেক্সট 6 মাসের মধ্যে আমরা পুরো বোর্ড তৈরি করব। তো সেই অনুযায়ী এবার সেই পার্ট অ্যাকচুয়ালি সংগঠনের পার্ট, সংগঠন দেখছেন। বাট আমরা প্রশাসনের যে পার্টে এখন আমরা যেভাবে আছি, একজন বিধায়ক হিসাবে আমার সারাদিনে প্রচুর কাজ থাকে, সেই কাজগুলো আমরা করছি। আমাদের বেহালা পূর্বের যে বিভিন্ন সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা দেখছি। বেহালা পূর্বের প্রত্যেকটা মানুষ যে বিষয়গুলো নিয়ে আসছে সেই বিষয়গুলো আমরা দেখছি।
তো এগুলো চলছে। শঙ্করদা, আপনি বড় বাগানে একটি সম্বর্ধনা সভায় বলছিলেন, আমি রাস্তা থেকে শুনছিলাম, আপনাকে হোয়াটসঅ্যাপও করেছিলাম, যে বেহালার জল একটা সমস্যা। এটা এক্স্যাক্টলি, এটা তো সময় লাগবে, এটা তো এরম না যে একটা ম্যাজিকে সে এক্ষুনি সলিউশন হয়ে যাবে। এবারে বর্ষার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? এবারে বর্ষার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল, প্রথম হচ্ছে যে আমাদের লক গেট বা পাম্পিং স্টেশন এগুলো দরকার ছিল, সেগুলো হয়নি। তো আমরা টেম্পোরারি বেসিসে খালগুলো পরিষ্কার করা, আদিগঙ্গা পরিষ্কার করা, সংস্কার করা, সেগুলো যতটা হচ্ছে, সেই সঙ্গে ছোট ছোট পাম্প বিভিন্ন জায়গাতে বসিয়ে অ্যাডিশনাল পাম্পিং স্টেশন মতো তৈরি করে সেগুলো যাতে টেম্পোরারি বেসিসে, যাতে বৃষ্টির সময় যাতে অ্যাডিশনাল যে জলটা আছে সেই জলটাকে অ্যাটলিস্ট সিঁচে আমরা বাইরে বের করে দিতে পারি। এই একটা টেম্পোরারি ব্যবস্থা এখন হয়েছে, বাট পার্মানেন্ট ব্যবস্থার জন্য আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি, যাতে আগামী বছর আমরা মানুষকে আর বিশেষ কিছু এরিয়া আছে, যেমন মাস্টার সোসাইটি 143 নম্বরের মাস্টার সোসাইটি, সোনার বাংলা 142 নম্বরের কিছু এরিয়া আছে, এই এরিয়াগুলোতে একেবারে 2 মাস, 2.5 মাস, 3 মাস পর্যন্ত জলের নিচে থাকে, এবং কি ভয়ানক পরিস্থিতি হয়। লাস্টের দিকে জলটার কালারটা দেখলে মনে হয় যে মানে কোন পরিবেশে মানুষ আছে। তো সেই পরিবেশ থেকে আমরা তাদেরকে চেষ্টা করব যত তাড়াতাড়ি জলটা বের করে দেওয়া যায়। বাট আগামী দিনে এই পরিস্থিতির উন্নতি হবে, এটা নিশ্চিত, কারণ এই সরকার নরেন্দ্র মোদীর সরকার। অ্যাবসলিউটলি। একটা ছোট্ট জিনিস বলি, 25শে জানুয়ারি 2026 সাল আমি একটি অনুষ্ঠানে ছিলাম। অনুষ্ঠানটা হচ্ছে বরিশা ক্লাবে হচ্ছিল। এমন জোরে মাইক বাজানো হয়, একটি বিজেপির একটি মঞ্চ হয়েছিল শখের বাজারের মেন রোডে, এবং ওই দিনটা খুব আমার কাছে খুব মেমোরেবল, কারণ ওই দিনে আমার ফ্লাইট ছিল হায়দ্রাবাদের। একটা তৃণমূলের কিছু লোকজন এসে মঞ্চ ভেঙে দেয়, আগুন জ্বালিয়ে দেয়, এবং তারপরে জানা গেল যে আগুন ফাগুন জ্বালিয়ে দিয়ে একটা একাকার করে দেওয়া হলো মঞ্চ। এবং সেখানে যখন একটা লম্বা লাইন দিয়ে বিজেপির প্রচুর কার্যকর্তারা ওখানে ঢুকলো, অনুপম ভট্টাচার্য ছিলেন, আপনিও ছিলেন, এবং আরো অনেকে ছিল যাদেরকে আমি চিনি না অনেককে, এবং আমার পরিচিত অনেকে ছিলেন। আমি দেখলাম যে সেই শঙ্কর শিকদার বা অনুপম ভট্টাচার্য যখন ওখানে যাচ্ছে, ওটা নিয়ে খুব তাচ্ছিল্য সুরে ওখানে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা হাসাহাসি করছিল। 3-4 দিন আগে আমি যখন ফিরছি ভুবনেশ্বর থেকে, যখন ফ্লাইট দিয়ে আসছি, ট্যাক্সি দিয়ে আসার সময় দেখছি বরিশা ক্লাবে শঙ্করদার একটা বড় পোস্টার। 5 মাস বা 6 মাসে এই 360 অ্যাঙ্গেলটা ঘুরে গেল কিভাবে? আমি বলছি, যে ক্লাবে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করা হচ্ছে, সেখানে আপনাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, আপনি স্টেজে বসে আছেন ওখানে। হ্যাঁ, কিন্তু ওখানে আমি এই 360 ম্যাজিকটা কি নরেন্দ্র মোদীর জন্যই হলো নাকি? পশ্চিম বাংলায় এরা গত 15 বছর ধরে এরকম ভাবেই অত্যাচার করে এসছে, যেটা আমরা একেবারে সামনে থেকে যেটা প্রত্যক্ষভাবে প্রমাণ করলাম। আমরা একটি সভা করছি, সেই সভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তিনি রয়েছেন। সেই সভায় সেখানে তারা মাইক লাগিয়ে বিভিন্নভাবে আমাদের সভা বানচাল করা হয়, এবং আমরা যখন সেখানে গিয়ে ওদের ক্লাবে বলি যে দাদা এটা আপনারা কেন করছেন, আপনারা মাইকটা বন্ধ করুন, তার প্রতিবাদে তারা এসে আমাদের সভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সভা, আমাদের মঞ্চ জ্বালিয়ে দিয়ে একেবারে পুরো, এটা মনে হয় পশ্চিমবাংলার ইতিহাসে প্রথম যে এইভাবে মঞ্চ জ্বালিয়ে দিয়েছে। এর আগে কোথাও হয়নি, বা কলকাতায় তো কোথাও হয়নি, এটা একেবারে শিওর। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা এই যে অত্যাচারগুলো করছিল, সেই অত্যাচারের জবাব মানুষ এবার দিয়েছে। এটা একটা রাজনৈতিক দলের সঙ্গে, কিন্তু সাধারণ মানুষের সঙ্গেও তাদের এই যে লাল চুল কানের দুল যে তৃণমূলী নেতা, তারা যেভাবে অত্যাচার করেছে মানুষকে, তার প্রতিবাদ তারা 2026-এ গণতান্ত্রিক উপায়ে তাদের একেবারে 4 সেকেন্ড নয়, 2 সেকেন্ডের মধ্যেই, মানে 1 সেকেন্ড নয়, হাফ সেকেন্ডের মধ্যেই তারা একেবারে বুঝিয়ে দিয়েছে যে মানুষই শেষ কথা, এবং তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতার এগেনস্টে গিয়ে কেউ কোনোদিন টিকে থাকতে পারেনি। তাই এই যে পরিবর্তন, সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিটি ক্লাব, প্রতিটি উন্নয়ন সমিতিতেও যারা এই সময় একটা সময় দাপিয়ে বেড়াতো, যারা যেখানে সেখানে যারা সঠিক ব্যক্তি, তাদেরকে যারা আসতে দিত না, আজকে তারা সেই সব জায়গাগুলোতে এসছে, এবং তারা আজকে সেখানে যে লোকগুলোকে সঠিক মনে হচ্ছে সেই লোকগুলোকে ক্লাবে বসিয়ে তারা ক্লাবের প্রশাসন চালাচ্ছে। এবং এটাই আমরা চাই যে ক্লাব মানে নন পলিটিক্যাল, উন্নয়ন সমিতি মানে নন পলিটিক্যাল, নন পলিটিক্যাল ওয়েতে সোশ্যাল ওয়ার্ক করো, দেশের সেবা করো, এটাই অ্যাকচুয়াল আমাদের ক্লাব এবং উন্নয়ন সমিতির কাজ। ঠিক। আচ্ছা, শঙ্কর শিকদার মানুষ একজন, তার একটা দল আছে, দলকে আদর্শ মেনে তিনি চলেন, কিন্তু এই বর্তমান পরিস্থিতি 26-এ এত মানুষ ডিরেক্টলি এখানে অ্যাক্সেস পাচ্ছে, আপনার অফিস চলে আসছে, আপনাকে মেল করছে, ফোন করছে, সেইটাকে মানে আপনার পক্ষে তো সম্ভব নয় যে ডেলি 5 লক্ষ বা 1 লক্ষ লোকের প্রবলেম সলিউশন করা। যারা কোনো সমস্যায় পড়েছে, ধরুন এই বাড়িওয়ালা ভাড়াটে সংক্রান্ত সমস্যা, বা কোনো ক্রিমিনাল কাউকে থ্রেট দিচ্ছে, বা বিজেপির কোনো
পুরনো আধিকারিক বা এখনকার নতুন এই 6 তারিখের পর বিজেপি হওয়া কেউ কাউকে থ্রেট দিচ্ছে, পাড়ায় অত্যাচার করছে, সেক্ষেত্রে ডিরেক্ট তো আপনাকে যোগাযোগ করা সম্ভব হবে না যে প্রত্যেককে সমান সমান সময় দেওয়া। সেক্ষেত্রে কি প্রথমে পুলিশের কাছে যেতে হবে তাদেরকে প্রথমে? না, এই বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরি আছে। যদি আমি দেখলাম কোনো পাড়ায় কোনো ছোটখাটো সমস্যা হয়েছে, হ্যাঁ। তো সেখানে যারা জনপ্রতিনিধি বা সেখানে আমাদের যারা রয়েছে তাদের কাছে পাঠাচ্ছি, তারা সেই বিষয়গুলো দেখে নিচ্ছে। কোথাও কোথাও এরকম ইস্যু আছে যে সেখানে পুলিশ প্রশাসনই শেষ কথা, পুলিশ প্রশাসনের কাছে পাঠাচ্ছি। এবং ম্যাক্সিমাম জায়গাতে আমি দেখছি জমি সংক্রান্ত প্রবলেম, যে জমি কেড়ে নিয়েছে, হ্যাঁ, হ্যাঁ, দখল করে রেখেছে, এইটাই বেশি। সেক্ষেত্রে আমি লিগ্যাল যারা রয়েছে তাদের কাছে অ্যাডভাইস নিতে বলছি, কারণ জমি সংক্রান্ত কোনো বিষয় মেটানোর ক্ষমতা আমাদের নেই, দায়িত্ব আমার নয়। ঠিক। কারণ সেখানে অনেক আইনি বিষয় থাকে, অনেক লিগ্যাল বিষয় থাকে, যেটাতে আমি মোটেই পারদর্শী নয়। আমি একজন ইঞ্জিনিয়ার, সুতরাং আইন আমি খুব ভালো বুঝবো, এটা 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 নয় বিষয়। তো সেই কারণের জন্য এই বিষয়গুলো আলাদা আলাদা যখন আমি ভাগ করে দিচ্ছি, তখন আমার সঙ্গে তাদের সঙ্গে যে ইন্টারাকশনের টাইমটা, সেই টাইমটা অনেকটা কমে যাচ্ছে বলে আমি অনেক লোকের সঙ্গে মিট করতে পারছি, কথা বলতে পারছি। ঠিক। আর এই কর্পোরেশনের এই ইতিহাসে প্রথমবার কর্পোরেশনে আমাদের মুখ্যমন্ত্রী পাহাড় আহমেদ, আপনিও ছিলেন সেই মঞ্চে, এবং যেভাবে প্রণাম জানালেন, যেভাবে সম্মান জানালেন নেতাজি সুভাষচন্দ্র বসুর চেয়ারকে, খুব দৃষ্টান্তমূলক এই ব্যাপারগুলো। সত্যি নরেন্দ্র মোদী এসে যেদিন আপনাদের শপথ গ্রহণের আগের দিন পুরো দেশবাসীকে যেভাবে রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন, এই এত বয়স্ক এক ভদ্রলোক মাটিতে একদম ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন সবাইকে, এই দৃশ্য চলছে। পাশাপাশি অনেককে দেখছি তারা এখন শুভেন্দু অধিকারীকে প্রচন্ড অ্যাপ্রিসিয়েট করছে। আপনাকে দেখেও হাসছিল। তাদের প্রতি আপনার কি বক্তব্য বা কি মেসেজ? দেখুন, মেসেজ একটাই, এটা যে যেমন তার গুরু হবে, শিষ্য সেরকমই হবে। ঠিক। আমাদের গুরু নরেন্দ্র দামোদর দাস মোদীজি, তার শিষ্য আমাদের দলের, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই সঙ্গে আমরা যারা রয়েছি। আর ভিসাভিস আগের যে দলটা ছিল, সেই দলটার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর দল চালাতেন ভাইপো। তো সেরকম একটা দলের তার নিচুর লেভেলে যারা আছে তারা সেরকমই হওয়ার কথা। কিন্তু সময় পরিবর্তন হয়েছে, নেতৃত্বের পরিবর্তন হয়েছে, তাই সবসময় যারা নিচের লেভেলে আছে তারা তাদের সামনে যারা আছে তাদেরকে দেখে চলে। আমরা আমাদের দলে যারা রয়েছি, আমাদের সামনে যারা রয়েছে তাদেরকে দেখেই আমরা চলি। তাই নেতৃত্ব পরিবর্তন বা দল যে টিএমসি থেকে আজকে বিজেপি সরকারে এসছে, বিজেপি যেভাবে এই পরিবেশ তৈরি করে ফেলেছে যে সিন্ডিকেট চলবে না, কাটমানি চলবে না, থ্রেড কালচার চলবে না, মানুষ যাতে স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে। এই ক্ষেত্রেও অনেক তৃণমূলের নেতা আছে, অনেক তৃণমূলের কর্মী আছে, যারা তাদের যে ভুল সেগুলো আস্তে আস্তে বুঝতে পারছে। তারা, আমরা আমাদের তরফ থেকে একদম ক্লিয়ার আছি। যারা অত্যাচার করেছে, যারা মানুষকে মানে মেরেছে, যন্ত্রণা দিয়েছে, তাদের আমাদের দলে কোনো জায়গা নেই। সে তারা যতই আমাদেরকে প্রণাম করুক, মালা পরা, যাই করুক না কেন, কারণ আমি অ্যাজ এ বিধায়ক সবার, সুতরাং কেউ এসে আমাকে প্রণাম করলো, মালা পরালো, আমি তাকে বলতে পারি না যে না, আপনার মালাটা আমি নেব না, আপনি তৃণমূল করেন। এটা কোনো কালচার হতে পারে না। ওটা ওই দলে ছিল, আমাদের দলে নেই। আমাদের দলে আমি যখন বিধায়ক, সবার বিধায়ক, ভোট আমি সেই 48-47% ভোট পেলেও আমি বিধায়ক সবার। ঠিক ঠিক। আর সম্ভবত এই এত ব্যস্ত স্কেডিউলে ভোটের আগে থেকে শুরু করে এখনো অবধি আপনার খাওয়া দাওয়া কি রকম চলছে? আপনি কি খান? একটু লাইফস্টাইল নিয়ে বলুন। আমি সকালবেলা অ্যাকচুয়ালি খুব একটা বেশি খাওয়া দাওয়া করি না। সকালবেলা কিছু কখনো কখনো কিছু ফ্রুটস খাই, একটা জুস টাইপের আছে ওটা খাই, কিছু বাদাম বা এই ধরনের জিনিস খাই। তারপরে আমি বিভিন্ন জায়গাতে যেতে গিয়ে চা, বিস্কিট এগুলো চলতে থাকে। কোথাও চিনি খান? না, একদম চিনি আমি চিনি একদম খাই না। চিনি, মিষ্টি এগুলো আমার একদম পুরো শিডিউলের বাইরে। এরপরে দুপুরবেলা ভাত, রাত্রবেলা রুটি সবজি, মাঝখানে একটু চা, ব্যাস। জানতে পারলাম আমাদের বিধায়কের কথা, এবং সবাইকে একটা কথাই বলবো, এনাদের দেখে যেটা শেখা উচিত, যখন তুমি পাওয়ারে থাকবে বা ক্ষমতায় থাকবে, তখন যখন তুমি লোককে অত্যাচার করবে, ততটাই অত্যাচার করো যতটা নিজে নিতে পারবে। একমাত্র পশ্চিমবাংলা ছাড়া সারা ভারতবর্ষে কোথাও রাজনীতিতে থ্রেড কালচার নেই। ভোটে এত লোক মরেও না। একদম। আমরা সেই পরিবেশকে চেঞ্জ করতে চাইছি। আমরা রাজনীতিতে হিংসাকে একেবারে পুরো মুক্ত করতে চাইছি। তো সেই কারণের জন্য 2021-এ যে ঘটনা ঘটেছে, তারপরেও 2026-এ কিন্তু আমাদের ছেলেরা কাউকে কিছু করেনি। কারণ আমাদের দলের নির্দেশ ছিল যে কাউকে কোনোভাবেই
প্রতিশোধ নেওয়া যাবে না, মানে রাজনীতির সঙ্গে হিংসাকে যুক্ত করা যাবে না। এবং এটা আমরা দেখবেন আগামী দিনে একেবারে পশ্চিমবাংলার রাজনীতি থেকে হিংসাকে পুরো মুক্ত করে দেব। এবং আগামী এই 25-30 বছর 50 বছর যতদিন আমরা থাকবো, আস্তে আস্তে দেখবেন আপনারা যে দুটো দলের মানে লোক একে অপরের সঙ্গে কথা বলছে, সহাবস্থানে আছে, সৌজন্য সাক্ষাৎ, মানে তাদের মধ্যে সৌজন্যতা, সেই সৌজন্যতাটা থাকবে। রাজনৈতিক মতামত ভিন্ন আলাদা হতেই পারে, কিন্তু আমার প্রতিবেশী যদি অন্য দলেরও হয়, তার সঙ্গে সৌজন্যতা থাকবে, তার সঙ্গে পারিবারিক যোগাযোগ থাকবে, এবং কোনো হিংসার সেখানে অবস্থান নেই, এবং আগামী দিনে হিংসা থাকবে না। এটা একদম পুরো পশ্চিমবাংলায় অন্যান্য রাজ্যের মতন পরিস্থিতি হবে, এটুকু আমরা সিওরিটি বা গ্যারান্টি আপনাদেরকে দিচ্ছি। খুব ভালো লাগলো কথা বলে, সিরিয়াসলি। ইনফ্যাক্ট আমি 10 বছর ধরে শঙ্করদাকে চিনি বলে নয়, মানে এই যে সৌজন্য সংস্কৃতি যেটা বললেন, এবং খুব ভালো লাগছে যে পড়াশুনো জানা, এডুকেটেড, কোয়ালিফাইড লোকজন পলিটিক্সে আসছে। অনেক অনেক ধন্যবাদ শঙ্করদা, সুস্থ থাকবেন। আজকের এই পডকাস্ট কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখেন ডেফিনেটলি ফলো করবেন, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। এবং একজন সাধারণ মানুষ হিসেবে আমার প্রশ্নগুলো কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন এখানে।